ক্লাসে বসেই ফেক আইডি থেকে কলেজের টিচারকে মেসেজ দিল তিতলি, হেই আমি কি আপনার টুনাটুনিদের মা হতে পারি? মেসেজটা লিখে সেন্ড করে দিল তিতলি। পাশ থেকে নিধি চিন্তিত গলায় বলল, দোস্ত যদি কোনোভাবে ধরা পড়ে যাস, তোর আর রক্ষা নেই রে। সেদিন দেখলি না সেকেন্ড ইয়ারের মেয়েটাকে কিভাবে থাপ্পড় দিল? বাব্বাহ, আমার ভাবলেই গা কাটা দিয়ে আসে। তোর জন্য আমার ভয় হয় রে তিতলি। তিতলি কথাটা হেসে উড়িয়ে দিল যেন। বলল, আরে দূর, ধরা পড়ব কিভাবে? আর ধরা পড়লে ও বা কি হবে? যতসব স্যারদের এত অ্যাটিটিউড হলে চলে? যতই হোক, এভাবে যে নাচতে নাচতে মেসেজ দিচ্ছিস পরে যেন এর জন্য তোকে প্রস্তাতে না হয়। আমি বাবা এসবে নাই, তোকে আগে থেকেই সাবধান করে দিলাম। আমি ভয় পাই নাকি ওই লোককে? আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে টিচারদের এত অ্যাটিটিউড হলে চলে না, তাদের মন হতে হবে মোমের মতো নরম। কথায় কথায় স্টুডেন্টদের কর্কশের মতো ধমক দিলে অকালে সামনের দাঁত পড়ে যাবে, ওটাই। তুই আজকে 1 সপ্তাহ ধরে স্যারকে মেসেজ দিচ্ছিস, স্যার তো একটা রিপ্লাইও দিচ্ছে না। আমার তো মনে হয় না আর দিবে। হতাশ গলায় বল নিধি। তিতলি ও মুখ বেঁকিয়ে বলল, দিলেই কি আর না দিলেই কি? কথাটা শেষ হতেই আচমকা তিতলির কোলের উপর থাকা ফোনে টুং করে মেসেজের শব্দ আসল। তিতলি ফোনের দিকে তাকাল, নিধিও তাকাল। ওরা যা ভাবছে সে কি? ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে ফারাজ খান লেখা দেখে গা শিউরেই উঠল তিতলির। লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, নিধির বাচ্চা ফারাজ খান, দেখ তোর কথাটা সত্যি হল না। লাফালাফি বন্ধ করে কি লিখেছে দেখ তিতলি। আমার তো মনে হয় তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। মেসেঞ্জারে ঢুকতেই দেখা মিলল সে অনাকাঙ্ক্ষিত মেসেজের। তা আপনি কয়টা বাচ্চা নিতে পারবেন ম্যাডাম? আমার তো আবার কম দিয়ে পোষাবে না। আফটার অল 10-20টা বাচ্চা নেওয়ার কথা ভেবেছি, এতবার আমাকে সামলাতে পারবেন তো? কলেজের টিচার ফারাজ খান নাকি এমন মেসেজ দিয়েছে ভাবা যায়? তিতলি চোখ বড়বড় করে তাকিয়ে বারবার সে মেসেজ পড়ল। বুঝতে যেন কয়েক মিনিট সময় লেগে গেল। এখনও যেন বিশ্বাস হচ্ছে না। নিধি, এটা কি সত্যি? আমাকে একটা চিমটি কাটত। আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো? ওদিকে ক্লাসে স্যার চলে এসেছে। নিধির আপাতত এদিকে মনোযোগ নেই। সব স্টুডেন্ট দাঁড়িয়ে সালাম দিল ফারাজ খানকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারাজের চোখ সবার ভিড়ে বসে বসে ফোনে ডুবে থাকা মেয়েটার দিকে গেল। কি বেয়াদব মেয়ে! ক্লাসে স্যার এসেছে, কোথায় দাঁড়িয়ে সালাম দিবে তা না, মেয়ে ফোনে ডুবে আছে। ফারাজ বিরক্ত হল। ভ্রু যুগল কুচকে বড় কদম ফেলে সেদিকে এগিয়ে গেল। তিতলির থেকে এক প্রকার ফোনটা ছো মেরে কেড়ে নিল। শাসানো গলায় বলল, ক্লাসে মনোযোগ না দিয়ে ফোনের ভেতরে এভাবে ডুবে থেকে নিশ্চয় আপনার জ্ঞান বাড়ছে না মিস তিতলি। হঠাৎ আক্রমণে তিতলি ভরকে গেল। ক্লাসের সবার দৃষ্টি ওর দিকে। অস্বস্তি ভয়ে তিতলি কাঁপছে। কোনোভাবে যদি দেখে ফেলে মেসেজের ব্যক্তিটা সে, তাহলে কলেজ থেকে বের করে দিবে না বলা যায়। কাদো কাদো মুখে নিজের ফোন ফেরত চাইল। স্যার প্লিজ, ভুল হয়ে গেছে আমার। আমি ইচ্ছে করে হাতে নিইনি বুঝা। জাস্ট শাট আপ। ধমকে তিতলি কেঁপে উঠল। তবে তাও অসহায় মুখ করে বলল, মোবাইলটা ফেরত দিন স্যার। ফারাজ মোবাইল দিলই না। উল্টো ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও পেছনে ফিরে শাস্তিস্বরূপ বলল, যতক্ষণ না ক্লাস শেষ হবে এভাবে দাঁড়িয়ে থাকবেন। রাগে অনুরাগে। পর্ব 2। সুহাসিনী ফাতেহা। যতক্ষণ না ক্লাস শেষ হবে এভাবে দাঁড়িয়ে থাকবেন বলেই ফারাজ খান একদম ভদ্রলোকের মতো চলে যাচ্ছে, যেন সে কিছুই করেনি এমন ভঙ্গিতে। তিতলি খুবই বিরক্ত হল। টিচার হয়ে নিজেকে কি ভাবে আল্লাহ জানে। শুধুমাত্র টিচার বলে আজ তিতলি চুপ থাকছে, না হলে এতক্ষণে বোধহয় কিছু হয়েই যেত। ফারাজ খান কলেজে জয়েন করেছে সবেমাত্র 2 মাস। প্রথম দিন থেকেই লোকটার এত ভারী অ্যাটিটিউড, উফ ঢং, এসব মোটেও চঞ্চল তিতলির সহ্য হয় না। গম্ভীর মুখটা সবসময় প্যাঁচার মতো করে রাখে। সে কি লোকটাকে পছন্দ বা ভালোটালো বেশে মেসেজ দিচ্ছে নাকি? উহুম, মোটে না। সে তো শুধু এটাই বুঝাতে চাচ্ছে যে শিক্ষকদের মন হতে হবে মোমের মতো নরম। স্টুডেন্টদের সাথে হেসে হেসে 2টা কথা বলবে। তা না, এই লোক শুধু ধমকের উপর রাখে। যেমন, এই মেয়ে, শাট আপ, আউট, কথা শুনেন না, পড়ছেন না কেন?
আপনার কি মাথায় সমস্যা? আরও কত কি? তিতলি ফোঁস শ্বাস তুলে নিজের মোটা ফ্রেমের চশমাটা মুছে নিয়ে সে ঝকঝকে চকচকে চোখে ফারাজের দিকে চাইল। লোকটা তার দিকে তাকাচ্ছেই না। রাগে তিতলি নিচের অধর কামড়ে ধরল। বিড়বিড় করে আওড়াল, শালা বুইড়া, উজবুক, গম্ভীর ব্যাটা শুধু পারে স্টুডেন্টদের কিভাবে শায়েস্তা করতে পারবে সে চিন্তা নিয়ে হাঁটে। মনে কোনো দয়ামায়া নাই। এতগুলো স্টুডেন্টের মাঝে সে একা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক। 40 মিনিট শেষ হয়ে গেল। ফারাজ তিতলির দিকে একবারের জন্য ফিরেও তাকাচ্ছে না। বোর্ডে লাইন বাই লাইন সবকিছু মনোযোগ দিয়ে বুঝাচ্ছে স্টুডেন্টদের। অথচ তিতলির চোখের দৃষ্টি ফ্যালফ্যাল করে থাকা দৃষ্টির মতো। ফারাজ লেখা শেষ করেই ধীরে ধীরে ঘাড় বেঁকিয়ে ঘুরে তিতলির দিকে তাকাল। সহসা গা খয়েরি অধরের প্রান্ত প্রসারিত করে বাঁকা হাসল কিনা কে জানে। তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলে, মিস তিতলি, আপনার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? আমি আবার দয়াবান টিচার। মুখে বললে ও আপনাকে তো 1 ঘণ্টা দাঁড়িয়ে রাখতে পারি না। বসুন। তিতলি বড্ড তারা। ফারাজ যে তাকে ঠেস লাগিয়ে কথা বলেছে ওটা আর বুঝার বাকি নেই। জানাল, না স্যার, আমার দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। আপনি বরং নিজের কাজ করুন, আপনার দয়া দেখাতে হবে না। ফারাজ তিতলিকে আড়াল করেই ঠোঁট কামড়ে হাসল। পরমুহূর্তেই তিতলির মুখ বরাবর চেয়ে ভ্রু শিথিল করে বলল, শিক্ষকের মাথার উপর কথা বলার পরিণতি কেমন হতে পারে সেই ধারণা কি আদৌ আছে আপনার? একটু থেমে ফের ধমকের সুরে বলে, জাস্ট সিট ডাউন আই সেড। ধমকে তিতলি কেঁপে উঠল। অথচ তাকালও না ফারাজ খানের দিকে। এতক্ষণ দাঁড় করিয়ে রাখতে দয়া হয়নি। অথচ এখন ছুটির টাইমে যতসব ঢং দেখাতে আসছে। সে কি শুনবে এই লোকের কথা? এটুকু সময় দাঁড়িয়ে থাকবে, তাও এই লোকের কথা শুনবেই না। নিজের জেদ সবকিছুর উপরে রেখে তিতলি আর বসল না। ফারাজ ও আর জোর করেনি। ওনার ধারণা অয়থা কোনো ব্যাটারিদের ধমক দিয়ে না বসিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। আর ফারাজ খানের কাছে সময়ের মূল্য অনেক বেশি। ঘণ্টা শেষ হতেই সবাই এক এক করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ক্যান্টিনে, করিডোরে, মাঠে, গেইটে সবাই আড্ডা দিচ্ছে। তিতলি পড়ালেখায় মোটামুটি ভালোই। সায়েন্স গ্রুপ নিয়ে পড়ালেখা করছে। কখনো স্কুল কলেজ ফাঁকি দেয়নি। অথচ আজকে কি হয়েছে কে জানে। মনে মনে ভাবছে আজ আর পরের 2 ঘণ্টা করবে না। ভাবনার মাঝে শুনোর পাশ থেকে নিধির গলা, ফারাজ স্যার তো তোর মোবাইল নিয়ে গেছে, তাই না তিতলি? এখন কি করবি? যদি বুঝে যায় মেসেজের মেয়েটা আর কেউ নয় বরং তুই? ইয়া আল্লাহ, আমার তো ভাবলেই গাকাটা দিচ্ছে। তিতলি মুহূর্তেই ফিরল নিধির দিকে। এই ফারাজ খান। ফারাজ খান নামটা শুনলেই তিতলির মাথায় সহসা ভূত চেপে বসে। আজকে যে তাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছে সে কি আদৌ ভুলবে কথাটা? কক্ষুনো না। খাতায় কলমে লেখে রাখবে, তারপর ও তো না। বসতে বলেছে তো, যখন ঘণ্টা বসে যাবে তখন এই 2 কিংবা 3 মিনিট। তিতলি ভ্রু নাচিয়ে বলল, তাতে আমার কি? আমি তো আর প্রেম করার জন্য মেসেজ দিইনি। নিধি অবাকের সাথে চরম আপকে বলল, তুই জানিস কি কি মেসেজ লিখছিলি? স্যারকে বলছিস আপনি কি হিজলা? মনে কি কোনো ফিলিংস নেই? একটা সুন্দরী মেয়ে আপনাকে এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে, এটা আপনার 7 কপালের ভাগ্য। ও মাই গড! এখন বলছিস তাতে তোর কি? দেখ, তুই আমার জানের দোস্ত, তুকে যদি স্যার থাপ্পড় মেরে কলেজ থেকে বের করে দেয় তখন আমার কি হবে? এবার তিতলির মুখে কিছুটা ভয়ের চাপ দেখা গেল। এই স্যারকে তো সে ভয় পায় না এমন না। মুখে বললে কি হলো? অন্য স্টুডেন্টদের মতো এত ভয় না ফেলে ও সে তো তার বাবা ভাইকে ভীষণ রকমের ভয় পায়। পড়ালেখার প্রতি কোনোরকম টালবাহানা, ফাঁকিবাজি তিতলির বাবা তৌসিফ শেখ কিছুতেই বরদাস্ত করেন না। আর পড়ালেখার বিষয়ে তিতলি ও খুবই মনোযোগী ছাত্রী। অন্য সব কিছু উড়ে যাক, তার মেসেজের জন্য যদি ফারাজ খান তাকে কলেজ থেকে বের করে দেয় তাহলে তো বাবাকে মুখ দেখাতে পারবে না। অথচ তিতলি তাও জেদের গলায় বলল, বের করে দিলে দিক। যেই কলেজে এই ফারাজ খান নামক টিচার, সেই কলেজে পড়ার ইচ্ছে নেই। মনে হয় দেশে আর কলেজ নেই। এবার স্মৃতি নোট থেকে মুখ তুলল। ওর পড়ার কোনো শেষ নেই। যথেষ্ট বুঝদার মেয়ে। কলেজে আসলেই যেখানে সেখানে বই কিংবা নোটবই নিয়ে ডুবে থাকে। ও বলল, তুই কি ঠিক করেছিস তিতলি? স্যারকে নিয়ে যা তা বল।
স্মৃতির কথার ভেতরে তখনই ফের কানে এল, মিস তিতলি, আপনি এদিকে আসুন। তিতলি ফিরে মুখ ঘুরে তাকালো পেছনটায়। লোকটার মুখখানা সে কি গম্ভীর। গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। চোখাচোখি হতেই তৎক্ষণাৎ ফারাজ খান বলিষ্ঠ দেহ ছেড়ে লম্বা লম্বা কদমে হাঁটছে সমানে। তিতলিরা বাহিরে দাঁড়িয়ে আছে। ও এক পলক নিধি স্মৃতি সিয়াম সবার দিকে তাকাল। ফের ফরাজা খানের যাওয়া দেখল। উঠে দাঁড়ালো, উদ্দেশ্য এখন নিজের মোবাইল ফেরত নেওয়া, তাই এক বাক্যে পেছন পেছন গেল। পেছন পেছন যেতেই খালি জায়গাতে ফারাজ খান থেমে গেল। সামনে ফিরেই প্যান্টের পকেটে দুহাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনাকে এখন আমার সামনে 10 বার কান ধরে উঠবোস করতে হবে মিস তিতলি। অবশ্যই কাজটা আপনাকে সবার সামনেই করানো উচিত ছিল। বাট আমি তো আর পার্সোনাল বিষয়ে অন্য কাউকে ঢুকাই না, বুঝেন তো? তিতলি ভারী চমকালো, ভরকালো। মুহূর্তেই কিছু না বুঝার মতো করে একটানা বলল, না না না, নেভার। আমি কিছুতেই কান ধরে উঠবোস করব না। আর আমার অপরাধটা কি জানতে পারি? আমি কি জানতাম আপনি ক্লাসে এসেছেন? ওহ রিয়েলি? যখন চোখ মোবাইলের ভেতরে ডুবে থাকে তখন জানবেন ও বা কী করে? বাই দ্য ওয়ে, আপনি যে বড় ভুল করে ফেলছেন। বিগ মিস্টেক। এর শাস্তি তো পেতেই হবে। ভয়ে তিতলির গোল মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। শাস্তি মানে? আমার জানামতে আমি শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি। অবশ্যই আপনি শাস্তি পাওয়ারই যোগ্য মিস তিতলি। তাহলে আর দেরি কিসের? শাস্তিটা দিয়েই দিই। রাগে অনুরাগে। পর্ব 3 বোনাস। সুহাসিনী ফাতেহা। শাস্তি? কিসের শাস্তির কথা বলছেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি? তিতলির ভ্রু জোড়া কুচকানো। সপ্তর্ষির পেল্লব মুখখানা এতটাই নিষ্পাপ যেন সে জীবনে কোনো ভুল করেইনি। ইতিমধ্যেই গত 1 সপ্তাহ ধরে করে আসা প্রত্যেকটা কুকর্মের কথা চোখের সামনে ভাসছে। ইস, যদি স্যার জেনে যায় তাহলে কি হবে জীবনে, ও এই ফারাজ খানকে সে মুখ দেখাতে পারবে? কত নাচতে নাচতেই না বলছিল, আপনার নাটবল্টু আদৌ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। শিওর আপনি গোপন রোগের সমস্যায় ভুগছেন? ইস, তখন কিনা সে তিতলি মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও। বেঁচে থাকতে আর জীবনেও এই ব্যাটাকে মেসেজ তো দূর, তিতলি ফিরেও তাকাবে না। তার চেয়ে বড় ভয়, যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে কি তার মান ইজ্জত থাকবে? পুরো কলেজে কত সুনাম নিয়ে হাঁটে সে। শিক্ষক, স্টুডেন্ট, সবার কাছে সে একজন নম্রভদ্র স্টুডেন্ট। ভেতরে যে ভদ্রশয়তান সেটা কি আর কেউ জানে? তিতলির নিষ্পাপ মুখখানা দেখে ফারাজ খান চোখে হাসল বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীর ও দেখাল। এই ফারাজ খানের এই এক সমস্যা, সে কি কখনো হাসতে পারে না। রাগ, জেদ, হাসি, কান্না, দুঃখ যেন তার গম্ভীর মুখের কাছে নিতান্তই হার মেনে যায়। ফারাজ খানের দুপকেটে তখনও দুহাত গুজানো। অতঃপর ভ্রু কুঁচকে ধমকের সুরে বললেন, আপনি জানেন না আমার ক্লাসে মোবাইল হাতে নেওয়া নিষেধ? তারপর ও প্রতিদিন একই কাজ বারবার করছেন কেন? ফের বলল, এক্ষুনি কান ধরে উঠবোস করুন বলছি, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আপনার বাড়ি। তিতলি এবার যেন কেঁদেই ফেলবে। তবে কাঁদল না। সে তো কথায় কথায় ভ্যা ভ্যা করার মেয়ে না। সহসা একটা কুবুদ্ধি মাথায় চেপে বসল। তৎক্ষণাৎ কাদো কাদো মুখ করে জানাল, স্যার আসলে আসলে আমার খুব। ফারাজ খান এবার নড়েচড়ে দাঁড়ালেন। তীক্ষ্ণ নেত্রযুগল সরু হয়ে এলো কৌতুকে। ভ্রু নাচিয়ে শুধাল, আপনার খুব কি? তিতলি কি বলবে বুঝতে পারছে না। বাঁচতে হলে যে তাকে এইটুকু বাহানা করতেই হবে। সে কি এত বোকা নাকি? সামান্য মোবাইল স্ক্রোল করছে, তাতে কি কান ধরে উঠবোস করবে সে? উহুম, কখনো না, এবং না। তিতলি ফের শুধাল, আমার খুব ইমার্জেন্সি মানে? ইমার্জেন্সি? তিতলির গোল মুখখানা লজ্জায় রক্তিম হয়ে গেল যেমন। হাপুত্তাস করে বলেই ফেল, আসলে এক না নাম্বার। আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারব না স্যার। কথাটা বলে তিতলি চোখমুখ খিচে নীল পরক্ষণেই। লজ্জায় দুঃখে রীতিমতো দুঃখবোধের শেষ নেই। 1 সেকেন্ড ও ব্যয় করতে চাইল না। সামনে ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা যুবককে কিছু বলার সুযোগ না দিয়েই মোবাইলের কথা ভুলে চঞ্চল তিতলি দৌড়ে পালাতে চাইল। অমনি পেছন থেকে ভারী পুরুষালী গমগমে কণ্ঠ ভেসে এল, এই মেয়ে!
স্ট্যান্ড আপ। তিতলির ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরোদমে। গলা শুকিয়ে কাঠ হল। লোকটা ভারী চালাক। যাকে বলে জেন্টেলম্যান। সিংহের খাঁচা থেকে বাঁচতে তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে ফের ফারাজ খানের ধমকের সুরে কেঁপে উঠল তিতলি। এই মেয়ে আপনাকে দাঁড়াতে বলছি না আমি। কানে কি শুনছেন না? তিতলি তৎক্ষণাৎ অধরযুগল ভিজিয়ে একটু একটু পেছন ঘুরে তাকাল। ফারাজ খানের পদযুগল হুট করেই এসে দাঁড়াল মধ্যস্থে দাঁড়িয়ে থাকা তিতলির একদম মুখোমুখি। অতঃপর পকেট থেকে মোবাইলটা বের করে এক প্রকার তিতলির হাতে ধরিয়ে দিলেন। হুকুম ছেড়ে বললেন, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি। নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাসপেন্স পাবেন। মাইন্ড ইট। বলে তিতলির সামনে দিয়েই হেঁটে চলে যাচ্ছে একদম ভদ্রপুরুষের মতো। তিতলি সবস্থির নিঃশ্বাস ফেলল। পরক্ষণেই চাহানিতে এক প্রকার রাগ, ক্ষোভ সব নিয়েই বাঁকা চোখে তাকিয়ে ফারাজের যাওয়া দেখল। মুখ ভেঙ্গিয়ে বিদ্রূপ ভঙ্গিতে বলল, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি। নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাসপেন্স পাবেন, মাইন্ড ইট। এহা কলেজটা মনে হচ্ছে কিনে নিয়েছে। যত্তসব ঢং। বেশি অ্যাটিটিউড দেখায়। মনে হয় যেন কোন দেশের কোনো বিখ্যাত প্রেসিডেন্ট। সেদিনের পর অসুস্থতার বাহানা দিয়ে টানা 3 দিন কলেজে যায়নি তিতলি। এমনকি ফেক আইডিটা ও ডিঅ্যাক্টিভ করে রেখেছে। দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে যখন উঠল তখন প্রায় সন্ধ্যা। ঠিক তখনই তিতলির মা আলেয়া শেখ তিতলির রুমে এলেন। মুহূর্তের মধ্যেই তাড়াহুড়ো করে বললেন, তোকে কখন থেকে ডাকছি তিতলি? তুষার তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। তিতলি ঘুম ঘুম চোখে জানাল, যাচ্ছি যাচ্ছি। মেয়ের থেকে উত্তর পেয়ে তিতলির মা চলে গেল। তিতলি ভাইকে ভীষণ ভয় পায়। তিতলির মনে হয় দুনিয়ার যত গম্ভীর লোকের সাথে তার বসবাস। কলেজে, ঘরে, বাহিরে। সপ্তাদশীর মনে কু ডাকছে। সে কি কোনো ঝামেলা করল? না হলে তো ভাইয়া এই সময় বাহিরে থাকার কথা। সে সময় বাড়িতে এসে তাকে ডাকছে। তিতলি বিছানা থেকে নেমে পরনে ওড়না জড়িয়ে নিল। অতঃপর বের হল গন্তব্য ভাইয়ের রুম। তিতলি ভাইয়ের রুমের দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিতে থাকল। ভয়ে সপ্তাদশীর হৃদয় কাঁপছে। তৎক্ষণাৎ রুমের ভেতর থেকে ভেসে এল, চোর এর মতো উকি না মেরে রুমে আয়। তিতলি মুখ ফুলিয়ে ফেল যেন। সে চোরের মতো উকিঝুঁকি মারছিল। চুপচাপ রুমে ঢুকল। তুষার অফিস থেকে এসেছে সবে। এসেই মাকে বলল তিতলিকে ডেকে দিতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওয়ার্ড্রোব থেকে কি জামাকাপড় বের করতে করতে বলল, কয়দিন কলেজে যাচ্ছিস না কেন? আমার যে ডায়রিয়া সেটা তুমি জানো না? তুষার বোনের কথা শুনে ভীষণ কষ্টে হাসি আটকিয়ে রাখল। বলল, ডায়রিয়া হলে এত খাস কিভাবে? তিতলি মুখের আদল বদলে গেল তখনই। বলল, ডায়রিয়া হলে খাওয়া নিষেধ এমনটা কোথায় ও লেখা আছে? বোনের কথায় তুষার হাসল। বড্ড আদরের একটামাত্র বোন। তবে সামনে বেশি লুতুপুতু করা ওর ডিকশনারিতে নেই। পরে আদরে বাদর হতে সময় লাগবে না। তুষার একটা হলুদ পাঞ্জাবি বের করে রাখল নিজের জন্য। আর তিতলির জন্য বিছানার উপর থেকে শপিং ব্যাগ দেখিয়ে বলল, এগুলো নিয়ে যা। বন্ধুর বোনের বিয়ের ইনভাইটেশন পড়েছে। সেখানে যাব। 7টার দিকে রেডি হয়ে থাকবি। তিতলির যেন তর সইছে না। সে এতক্ষণ যাবত বিছানায় রাখা শপিং ব্যাগটায় দেখছিল। ফাঁকফতর দিয়ে ভালোই দেখা যাচ্ছিল শাড়িটা। দারুণ। তিতলি বলবে বলবে ভাবছিল। শাড়িটা কি আমার জন্য এনেছ ভাইয়া? তার আগেই আদেশ ফেল, তাই তিতলি আর দেরি না করে শপিং ব্যাগটা নিয়ে রুমে চলে গেল। আজকে সে হলুদে খুব সুন্দর করে সাজবে। এমনিতেই বিয়ে বাড়িতে 5-10টা পেছনে বাদরের মতো পড়েই থাকে। তাতে তিতলির কি? বরং সে এটা ভীষণ উপভোগ করে। রাগে অনুরাগে। পর্ব 4। সুহাসিনী ফাতেহা। তিতলি শপিং ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে এল। এক মুহূর্ত দেরি না করে শাড়িটা বের করে উল্টেপাল্টে দেখল। এত পছন্দ হয়েছে যে তিতলি বলে বুঝাতে পারবে না। আজকে সে হলুদে খুব সুন্দর করে সাজবে। এমনিতেই বিয়ে বাড়িতে গেলে 5-10টা বাদর পেছনে আটার মতো লেগেই থাকে। তাতে তিতলির কি? বরং সে এটা ভীষণ উপভোগ করে। তিতলি শাড়িটার কয়েকটা পিক তুলে মেসেঞ্জারে ঢুকল। ওর ফ্রেন্ড সার্কেলের একটা আড্ডা গ্রুপ রয়েছে, যেটাতে কমজোর 10 জন সদস্য আছে। 2 জন ছেলে, বাকি 8 জন মেয়ে।
তিতলি শাড়ির পিকগুলো গ্রুপে সেন্ড করে দিয়ে লিখল, হেই বন্ধুরা, শাড়িটা কেমন? আমাকে খুব মানাবে তাই না? 1 মিনিটের মধ্যেই নিধি, সিয়াম, প্রিমাকে সিন করতে দেখা গেল। বাদরগুলো সারাক্ষণ লাইনে ঝুলে থাকে। তৎক্ষণাৎ টুংটাং আওয়াজে মেসেজ আসল, শাড়িটা দারুণ। সমস্যা একটাই, তোকে মানাবে না। তা কোথায় যাচ্ছিস শুনি, বর দেখতে নাকি বর ভাগাতে? তিতলি দেখল সেটা সিয়ামের মেসেজ। ফ্রেন্ডমহলের মধ্যে সিয়ামের সাথে তিতলির সাপে নেউলে সম্পর্ক। তিতলিকে 100 জন সুন্দর লাগছে বললে ও সে একজন এটা বলবেই যে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে ভাবা যায়। তিতলি ভ্রু বাঁকায় লিখল, তোর বিয়েত যাচ্ছি, ছাগলের 3 নাম্বার বাচ্চা। তুই উটের বাচ্চা। উটের যেমন পিঠ বাঁকা থাকে তোর ও ঘাড় বাঁকা। তিতলি পাল্টা মেসেজ দিল না। চাইলে সে এখন সিয়ামের 14 গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলবে নিজের কথার দাপটে। কিন্তু এখন তার মন ভালো। আর মন ভালো হলে সে একদম ভদ্র হয়ে যায়, যেন সে সদ্য পৃথিবীতে জন্ম নিয়েছে। তাই 2টা ভেঙ্গানো ইমোজি সেন্ড করে দিল। মোবাইল রেখে দিবে দিবে ভেবে হঠাৎ ডিএক্টিভ করে রাখা ফেক আইডির কথা মনে পড়ল। তিতলি মেয়েটা আসলে শুধরাবে না। একদিন ওর বাঁকা ঘাড় কেউ মটকাবেই। আইডি ঠিক করে লগ ইন করেই ফারাজ খানের দেওয়া সেদিনকার মেসেজটা দেখল তিতলি। এই একটা মেসেজই দিয়েছে 100টা মেসেজ আদান প্রদান করার পর। তবে সে পাল্টা কোনো মেসেজ দিল না। তাকে অপমান করার ফলস্বরূপ ফারাজ খানের প্রোফাইলে ঢুকে সব পোস্টে হা হা দিয়ে আসল। তিতলির কি? তিতলিকে তো আর চিনতে পারেনি। খুশি মনে মোবাইল রেখে দিল। তিতলি হলুদ রঙা ছোট ছোট কারুকাজে আবিত শাড়িটা গায়ে জড়িয়েছে। কোমর ছড়ানো রেশমের মতো সিল্কি চুলগুলো খুলে রেখে পেছনে একটা টানা হলুদ গাজরা দিল। নরম মোলায়েম 2 হাতে 2টা ফুলের গাজরা বেঁধেছে। মুখে হালকা পাতলা মেকআপ করে অধর জোড়ায় রক্তে রাঙা লাল টকটকে লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানো। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল। তিতলি সত্যি খুব সুন্দর করে সেজেছে। গায়ের রং ফর্সা হওয়াতে শাড়িটাও বেশ ফুটছে যেন। তাকালেই চোখ শান্ত হয়ে আসছে এমন একটা সাজ নিয়েই তিতলি আয়না দেখল। আয়নায় দাঁড়িয়ে বেশ কয়েকটা ঢং রস করে পিক ও তুলে নিল। ইতিমধ্যেই দরজার বাহির থেকে চড়া কণ্ঠ ভেসে এল, তিতলি, বের হয়ে আসবি নাকি আমি তোকে রেখে চলে যাব? তিতলি ও গলা ছেড়ে জানাল, আসছি ভাইয়া। তিতলির ভাইকে বিশ্বাস নেই। তোকে রেখে চলে যাব মানে? একটু হেরফের হলে বলা নেই সত্যি তিতলিকে রেখে চলে গেল। এটা কি তিতলি হতে দিবে? এত বড় সুযোগ পেয়ে সে হাতছাড়া করবে? হতে পারে এটা? এমনিতে বিয়ে টিয়ে খেতে পারে না। কারও বিয়ে হয় না। তাই তিতলি বাধ্য মেয়ের মতো তুষারের পেছন পেছন নেমে গেল। নিচে নেমে আসতেই তিতলির দাদি ফরিদা বানু বললেন, মাশাল্লাহ, আমার নাতনিটারে কি সুন্দর লাগছে, কোনো পোলার নজর না লাগুক। দাদির কথায় তিতলি ঠোঁট প্রসারিত করে হাসল। আলেয়া শেখ তুষারের উদ্দেশ্য সাবধানতার বাণী ছেড়ে দিলেন, তিতলিকে কিছুতেই একা ছাড়বি না তুষার। তুষার মোলায়েম কণ্ঠে বললেন, কোনো চিন্তা নেই আম্মু, আমি আছি তো। অতঃপর ওরা মায়ের থেকে বিদায় নিয়ে চলে যেতে যেতে তিতলি শুনতে ফেল ফরিদা বানুর আপত্তিকর কথা, নাতনি ডা বড় হচ্ছে, বিয়া শাদি দন লাইকব না। তিতলির দাদি ফরিদা বানু গ্রামে থাকেন বেশিরভাগ। বয়স কম হয়নি, 75 বছর বয়স। তবে দেখতে মনে হবে 60 বছর। এখনও অনেক শক্ত। তিতলির 5 জন চাচা আছে। তিতলির বাবা সবার ছোট। সবার নিজস্ব বাসা, বাড়ি করা। ফরিদা বানু সব ছেলের বাড়িতে 1 মাস করে থাকেন। বাকি মাসগুলো তিতলিদের বাড়িতেই থাকে। বিয়ে বাড়ি গিয়ে পৌঁছাতে বেশি সময় লাগল না। গাড়ি দিয়ে 25 মিনিটের পথ। একটানেই চলে এসেছে মনে হল। দুতলা বিশিষ্ট ভবনটা বিশাল আয়োজনে মুখরিত। ফেইরি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। বলা যায় তিতলি এই বাড়িতে আজ প্রথমবার আসল। বাড়ির ভেতরে ঢুকতেই তুষারের বন্ধু অয়ন এগিয়ে এসে কৌশল বিনিময় করল। ফের তিতলির দিকে তাকাল। মেয়েটাকে আজ একটু বেশিই সুন্দর লাগছে। অয়ন তিতলিকে নিজের বোনের মতোই ভাবে। ছোট থেকে তুষারের সঙ্গে বন্ধুত্ব থাকায় সে বাড়িতে আসা যাওয়া ছিল। তবে আজকাল তিতলিকে নিয়ে অন্য চিন্তা আসে মনে। অয়ন নিজেই তুষারকে রাজি করিয়েছে যাতে তিতলিকে সাথে নিয়ে আসে।
অয়ন তাকাতেই তিতলি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম স্রেফ বলল। কেমন আছো তিতলি? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। এরপর আরও টুকটাক কথা চলল। ঘড়ির কাঁটায় রাত প্রায় ৮টা। চারদিক থেকে শুধু হইচই, কোলাহল, একেকজন একেক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলছে। তিতলি অয়নের কাজিন রূপসা, ঝিলিক আরও কিছু মেয়ের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছে। ছাদে ও মানুষের আনাগোনা অনেক। নিচে তো আরও বেশি। বিয়ে বাড়ির সব ছেলেদের চোখ যেন ঘুরে ফিরে তিতলির দিকেই পড়ছে। এমনকি এর মধ্যেই একজন প্রায় জোর করেই তিতলির হাতে একটা চিরকুট স্রেফ ২টা সাদা গোলাপ দিয়ে গেল। তিতলি মাইন্ড করল না, বরং হেসে নিয়ে গোলাপ ফুলগুলোর লোভ সামলাতে না পেরে চিরকুটটা হাতে নিল। ছেলেটা চলে যেতেই মুখ ভেঙচি কেটে তিতলি চিরকুটটা ডাস্টবিনে ফেলে দিল। বিয়ে বাড়ির দোকানি সহ বিভিন্ন নাস্তা খেয়ে রীতিমত তিতলির পেট চাপছে। কাউকে বলতে গেলে কত লজ্জাজনক বিষয় ভাবা যায়। সব বেডরুম আনাচেকানাচ মেহমান। তিতলি উপায় না পেয়ে সবার উদ্দেশ্য বলল, রূপসা আপু আমি একটু আসছি বলে ভাইয়ের খোঁজে ছাদ থেকে নেমে গেল। নিচে নাচগানের আয়োজন করা হয়েছে। বাড়ির উঠোনে এবং ছাদে ২ জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে। প্যান্ডেলের পাশে আলভি, নিহাদ, ফরহাদ ফকে আরও কেউ কেউ বসে আছে। আলভি, ফরহাদ বিবাহিত। ওরা সবাই অয়নের কাজিন। কথার মাঝে আলভি হঠাৎ হতাশ গলায় বলল, কি একটা বউ বিয়ে করছি আমি। ধরলেই চিল্লানি দেয়। ফরহাদ ওর সাথে তাল মিলাল। দুঃখের সহিত বলল, মনের কথা কইছস রে ব্রো। আমি চেষ্টা করছিলাম ফুলের টপ দিয়ে বাড়ি দিছে। আলভি, নিহাদ ওরা হেসে গড়াগড়ি খাচ্ছে। ঠাট্টার সুরে বলল, কোথায়? দেখানো যাবে না। মুহূর্তেই হাসির রোল পড়ে গেল সেখানটায়। তবে একজন বিরক্ত ভঙ্গিতে ফোন আসায় কথা বলতে বলতে উঠে চলে গেল। পেটের চাপের উত্তেজনায় তিতলি বর্তমান অবস্থাটা ভুলে গেল। দিকশূন্য হয়ে ভাইকে খুঁজছে। এমনকি তুষারের মোবাইলটাও তার কাছে। আইফোন হওয়ায় ছাদে আসার সময় নিয়ে ছবি তোলার জন্য এনেছে। তুষারকে খুঁজতে খুঁজতে বেয়াখালিতে আচমকা কারো শক্তপোক্ত পিঠের সঙ্গে ধাক্কা লাগল তিতলির। অমনি খেই হারিয়ে পড়ে যেতে নিলে তিতলি যুবকের পেছনের শার্টের কলার খামছে ধরল। টান খেয়ে যুবক পেছনের দিকে মানে তিতলির উপর পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। পেছনে ফিরেই চাপা গর্জনে বলে উঠলেন, হোয়াট দ্য হেল! ধমকে সপ্তাদশীর সর্বাঙ্গ কম্পিত হল। তার চেয়ে বেশি অবাক হল সামনে থাকা ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং ফরাজ খান দাঁড়িয়ে আছে। তিতলি আশ্চর্য বনে গেল। এই লোক এখানে কি করছে? যার থেকে বাঁচতে নিজের মিথ্যা ডায়রিয়া বানাল। ওষুধ দিলে খাওয়ার নাম করে জানালা দিয়ে ফেলে দিত। আর সেই কিনা! ফারাজের রাগ তখন সীমা ছুঁয়ে গেছে। মেজাজ তার নিয়ন্ত্রণের বাইরে। সামনে থাকা রমণীটাকে সেটা ভালোভাবে না দেখেই যুবক চাপার আগে শক্ত মুখাবয়বে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এই মেয়ে, আপনি কি চোখে দেখতে পান না? আপনার কি মাথায় কোনো অসুবিধা আছে নাকি? তিতলি কাপট রাগ দেখাল। সে কি এই লোকের কথা হজম করে নিবে? মোটেও না, না, না। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, বিশাল দৈত্যের মতো হাঁটার জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর কেউ ধাক্কা দিলেই দোষ। ফারাজ খান এবার সরাসরি তাকালেন তিতলির মুখপানে। সপ্তর্ষির পেল্লব মুখখানার উপর বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়ছে ছোট বড় বেয়াদব কেশগুচ্ছ। যুবকের চোখে মুখে বিরক্ত ভাব। ফারাজ খান এই বেয়াদব মেয়েটার উপর ভীষণ বিরক্ত। চেঁচিয়ে বলল, আপনার সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? তার উপর মুখের উপর দিয়ে কথা বলছেন? আপনি কি কখনো শুধরাবেন না নাকি স্রেফ আমাকেই কিছু করতে হবে? বিড়বিড় করল, ক্যারেক্টারলেস গার্লস। তিতলি ঝগড়া করার মতো অবস্থাতে নেই। মুখখানা এমন যেন কেঁদেই দিবে এমন ভাব। একদিকে ভাইকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে আরেক বিপদ, এখন তাকে কে বাঁচাবে? এখন যদি এই ফারাজ খানের সাথে পাক্কা লাগতে যায় উল্টো ঘোর বিপদ। সময় বুঝে সেও ছাড়বে না এই ফারাজ খানকে। তাই মুখখানা অসহায় করে নত মস্তিষ্কে জানাল, সরি স্যার, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দিন। উত্তর না পেয়ে তিতলি অসহায় নেত্রে ফের তাকালো ফারাজ খানের দিকে। কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তিতলির মুখপানে চেয়ে আছে। ভ্রু জোড়া কুচকে নেত্রযুগল শুরু করে রেখেছেন কৌতুকে। অতঃপর মোবাইল পকেটে রাখতে রাখতে তিতলির দিকে সামান্য ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলে, থাম।
তো ফাইনালি নিজের দোষ নিজেই স্বীকার করলেন মিস তিতলি। এত ভালো হয়ে গেলেন? আপনার মতলব তো সুবিধার লাগছে না। গল্পের নাম রাগে অনুরাগে। লেখিকা সুহাসিনী ফাতেহা।